আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশাত নওয়াল। আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আহসান হাবিব। প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 2 দিনের সফরে আজ দুপুর 2টা 45 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া সফর সঙ্গী হয়েছেন সরকারি মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা বৃন্দ। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ, মন্ত্রী পরিষদ সচিব, সংশ্লিষ্ট কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে বিদায় জানান। মালয়েশিয়া সফর শেষে সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, রাজস্ব আহরণ, ঋণ ব্যবস্থাপনা ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। তিনি আজ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্প ডেস্ক 2026-এর অধীনে বাজেট বিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সারোয়ার ভূঁইয়া ও চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। স্পিকার বলেন, সংসদ সদস্যদের তথ্য ও উপাত্ত নির্ভর বাজেট বিশ্লেষণে বাজেট হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, বাজেট নিয়ে সংসদ সদস্যদের আগ্রহ এবং সংসদীয় উদ্যোগে নিজেকে ব্যাপৃত করতে পারলে জাতি উপকৃত হবে। বিরোধী দলের নেতা, মন্ত্রিপরিষদ সদস্য, হুইপবৃন্দ সহ সংসদ সদস্যগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে একটি অভিন্ন, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত মানদণ্ড প্রতিষ্ঠার লক্ষ্যে আইন কমিশনের উদ্যোগে ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণ বিষয়ক আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই শীর্ষক জাতীয় সেমিনার আজ রাজধানীতে অনুষ্ঠিত হয়। আইন কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার বর্তমানে আইন প্রণয়নের ক্ষেত্রে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেন। আইনমন্ত্রী বলেন, একটি আইন চূড়ান্তভাবে প্রণীত হওয়ার পূর্বে মন্ত্রিপরিষদ, সংসদীয় স্থায়ী কমিটি ও জাতীয় সংসদ সহ বিভিন্ন স্তরে পর্যালোচনা ও যাচাই বাছাই চলে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনদের মতামত অন্তর্ভুক্ত করা গেলে আইন আরও কার্যকর, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হয়। মন্ত্রী প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারা ও সংজ্ঞা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও উপস্থাপন করেন। শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে তরুণ ও যুবকদের সাথে নিয়ে সমাজে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। আজ ঢাকার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026 উপলক্ষে এভিডেন্স বেসড প্রিভেনশন ফর ইয়ুথ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার MA মোহিত কামাল, ঢাকা আহসানিয়া মিশনের সহসভাপতি ডাক্তার SM খলিলুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শামীম রেজা চৌধুরী বক্তব্য রাখেন। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেন, 52 থেকে এ পর্যন্ত দেশে যত পরিবর্তন হয়েছে তার সবকিছুতেই তরুণদের অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ। তরুণরাই পারে পরিবর্তন আনতে।
রাজধানীতে আজ শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, দেশের শব্দ, পানি ও বায়ু দূষণ এখন তার মাত্রা অতিক্রম করেছে। তাই এখনই সকলের সম্মিলিত অংশীদারিত্ব প্রকল্পের মাধ্যমে এই দূষণ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নাই। পরিবেশ অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রায়হান কাউসার উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী শব্দ দূষণ রোধে জনসচেতনতা বাড়াতে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই বিষয়ে পাঠদানের মাধ্যমে সচেতন করে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন। আমরা শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, পানি দূষণ বলেন, সবটাই আমি মনে করি অতিরিক্ত পর্যায়ে চলে গেছে। জলবায়ু পরিবর্তন, সাথে পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন, এই সবগুলোকে মিলাই আমাকে একটা কারিকুলাম বানাই দেন, যেটা অন্তত ক্লাস 3 থেকে আরম্ভ করবে আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত। বেসামরিক বিমান চলাচল খাতের টেকসই, পরিকল্পিত ও ভবিষ্যৎমুখী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ শীর্ষক এক কর্মশালা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে কর্মশালার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও এর বিশেষজ্ঞ মোহাম্মদ এল আমিরি। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, বেবিচকের সদস্য এয়ার কমোডর আবু সাইদ মেহবুব খান বক্তব্য রাখেন। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন দেশের এভিয়েশন খাতকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে পারে। কর্মশালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক মান এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে পেশাদার মানব সম্পদ গড়ে তুলতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা না দেওয়ার ক্ষেত্রে ফান্ড সংকটের পাশাপাশি গাফলতিও ছিল, তবে এর জন্য তদন্তের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। আজ সচিবালয়ে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কিত বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায় সরকার। গ্রাম শহরের মধ্যে চিকিৎসার কোনো পার্থক্য থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রাইভেট হাসপাতালে স্বাভাবিক ডেলিভারির জন্য নির্দিষ্ট ইউনিট নেই, এখন থেকে সেটা নিশ্চিত করা হবে বলেও জানান জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে 1 লাখ স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দিবে সরকার। এতে গ্রামের মানুষের কাছে সহজেই সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হবে। কমলো হার্টের স্ট্যান্ড বা রিংয়ের দাম। কোম্পানি ভেদে এর পরিমাণ 3,000 থেকে 48,000 পর্যন্ত। প্রস্তাবিত বাজেটে শুল্ক কমানোর ঘোষণার পরে বিভিন্ন কোম্পানির রিংয়ের মূল্য নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এর ফলে কম টাকায় সেবা পাবেন রোগীরা। রিপোর্ট শরীফুল ইসলামের। হৃদরোগের মতো ব্যয়বহুল চিকিৎসার খরচ এক ধাক্কায় অনেকটাই কমিয়ে এনেছে সরকার। দেশের বাজারে এখন থেকে বহুল ব্যবহৃত করোনারি স্টেন্ট বা হার্টের রিং কিনতে রোগীদের আগের চেয়ে অনেক কম টাকা গুনতে হবে। বাজেটে হার্টের রিং আমদানির উপর 10% শুল্ক প্রত্যাহার করায় এ দাম কমেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী
ব্র্যান্ড ও মানভেদে প্রতিটি রিংয়ের দাম আগের তুলনায় সর্বনিম্ন ৩,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৪৮,০০০ টাকা পর্যন্ত কমেছে। মূলত হার্টের রিংয়ের পূর্ববর্তী ও বর্তমান মূল্য পর্যালোচনা করে এই বড় অঙ্কের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এই রিংয়ের দামটা ফিক্স করা ছিল না, এখন একটা হাসপাতালে এই ধরনের রেট করে নিত। যেহেতু রেট ফিক্স করা ছিল না, সেই জন্য যে যেরকমভাবে রুগীদের সাথে কথা বলে নিত সেরকম নিত। কিন্তু এখন সরকার যখন দাম ফিক্স করে ফেলছেন, এই রিংটার দাম এত টাকা হবে, পুরা ক্যাথ ল্যাবে নোটিশ করা আছে, সরকারের একটা চার্ট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড চার্ট, যে সব জায়গায় কি চার্ট, প্রাইভেট সেক্টরে সরকারি হাসপাতালেও সব জায়গায় রিংয়ের দাম এক। নতুন নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী এখন দেশের বাজারে সবচেয়ে কম দামি বা সর্বনিম্ন মানের রিংয়ের দাম রাখা হয়েছে ১৪,০০০ টাকা। অন্যদিকে উন্নত প্রযুক্তি বা ব্র্যান্ডের সবচেয়ে ভালো মানের রিংয়ের দাম রাখা হয়েছে ৬৫,০০০ টাকা। দেখা যাচ্ছে যখনই গরিব মানুষ চিকিৎসা করতে পারতেছে না, এইভাবে আমাদের সরকার চিন্তা করছে যে না, রিংয়ের দাম কমাতে হবে এবং সেই দাম ফিক্সড রেট করানো হয়েছে। অবশ্যই উপকৃত হবে যারা স্ট্যান্ডেবল যে ডিসিশন আছে, যে সমস্ত করোনারি হৃদরোগের জন্য স্ট্যান্ড করা যায়, তারা এখন আগের চেয়ে শাস্ত্রীয় মূল্য স্ট্যান্ড করতে পারবে। আগে যে মানে রিং কিনতে রোগীদের লাখ টাকা বা তার চেয়েও বেশি খরচ করতে হতো, এখন ব্র্যান্ড ভেদে সেই খরচ ১৪ থেকে ৬৫,০০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। ফলে উপকৃত হবে হৃদরোগে আক্রান্ত রোগীরা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ। এবারের সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক, সত্য জানুন। ভারতের ভিডিও বাংলাদেশের বলে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পিআইবি ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। বাংলা ফ্যাক্ট জানায়, ইয়ামাহা শোরুমে ঢুকে ডাকাতি এবং একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। দাবি করা হচ্ছে ঘটনাটি বাংলাদেশের। বিস্তারিত সুরাইয়া মুন্নির প্রতিবেদনে। গত ১২ জুন ভারতের বিহারের দ্বারভাঙায় ইয়ামাহা শোরুমের ভেতরে এক ম্যানেজারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এটি সেই ঘটনার দৃশ্য। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, ২৪শে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে। বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট চেক মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু হয়েছে মৎস্য আহরণ কার্যক্রম, যার ফলে বাজারে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ, দামও তুলনামূলক কম। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম কমেছে ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। তবে রূপালী ইলিশের দেখা মিলছে খুব কম। সরবরাহ কম হওয়ায় ইলিশের দামও তুলনামূলক বেশি। সামনে দাম কমার আশা করছেন বিক্রেতারা। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ করেছিল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ১২ জুন থেকে সাগরে আবারও শুরু হয়েছে মৎস্য আহরণ কার্যক্রম। ফলে বাজারে আসছে সামুদ্রিক নানা ধরনের মাছ। সরবরাহ বেশ ভালো হয়, যার প্রভাব পড়েছে বাজারে। বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় সামুদ্রিক মাছে প্রতি কেজিতে দাম কমেছে ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। অনেক মাছ পাওয়া যাচ্ছে, আপনার মাছের দামও কম। ধরেন এই মাছটা ৫০০ টাকা কেজি বেশি লাল ভাড়া, অনেক ব্যস্ত আছে আপনার ৩৬০, ৪০০।
এর নিচে না। আপনার এই বাইলাটা বেশি 450, 420, অনেক ব্যস্ত 360। আপনার লোডটা অভিযানের আগে বেশি 250, 280, 300, অনেক ব্যস্ত 210। এই আজকের বাজারে চলতেছে আপনার 250, 260, 270 হাই। এখন দামটা কমছে অনেকটাই, 50 কেজি 50 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম কম আছে। ব্যবসায়ীরা বলছেন নিষেধাজ্ঞা শেষে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে, দাম তুলনামূলক কম হয়, বিক্রিও বেড়েছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন প্রত্যাশা অনুযায়ী কমেনি মাছের দাম। পোয়া মাছ আছে, বাইলা মাছ আছে, চাবা সুরমা আছে, বিভিন্ন আইটেম আছে, কাঁকড়া আছে। এগুলো আগে তো মনে করেন টাকা হইলে পাইতো না, সাগর ধরার নিষেধ, এই জন্য মানুষ দাম হইলে দামটা অনেক কম। আর এক সময় লইটাই 300-400 টাকা কেজি বিক্রি। সরকার যদি চায় তো দাম কমাইতেই পারে, কারণ এগুলো তো আমাদের দেশীয় পণ্য, এটা আমাদের কম দামে যদি সরকার না দেয়, এটা কিন্তু বাইরে কিন্তু কম দামে দিচ্ছে, বা বাইরে আমাদের থেকে ভালো মাছ বাইরের দেশের লোকজন খাচ্ছে। আমরা চাই যে আমাদের দেশের ভালো পণ্যটা আমরা নিজেরাই খাই, কম দামে খাই। এদিকে নিষেধাজ্ঞা শেষে সামুদ্রিক মাছের সরবরাহ বাড়লেও প্রত্যাশা অনুযায়ী দেখা মিলছে না রূপালী ইলিশের। ফলে বাজারে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশের দাম অনেক বেশি, নাগালের বাইরে। আমাদের মতো মানুষ কিনা খাওয়া সম্ভব না। যত বেশি ধরা পড়বে দাম তখন একটু কমতে পারে। বাজার ঘুরে দেখা যায় 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1600 টাকা থেকে 1800 টাকায়। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা থেকে 2400 টাকায়। এটা 600 650 গ্রাম সাইজ, এটা 1850 টাকা কেজি। আর আপনার এইটা আছে 800-900 গ্রাম, এটা 2200 টাকা কেজি। আবার এই আছে 1 কেজি 300-400, এটা আপনার 2800 টাকা কেজি। আমরা বিক্রি করি ঠিকই, খাইতে পারি না। একটা মাছের দাম কত 3000, 3200-3500 টাকা দাম হয়ে যায়। সামনে যদি মাছ ধরা পড়ে তাহলে দামটা কমার সম্ভাবনা আছে। সামনের দিনগুলোতে বাজারে সামুদ্রিক মাছের পাশাপাশি রূপালী ইলিশের সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা। সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে এক ছায়া সংসদ আজ সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রধান অতিথি বলেন, সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর মানুষ এখন যে ভাষা ব্যবহার করে তা অত্যন্ত নোংরা, নিকৃষ্ট ও অরুচিকর। সোশ্যাল মিডিয়ায় গুজব ও উস্কানি প্রদানে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আছে। গুজব ও অপপ্রচার অব্যাহত থাকলে পরাজিত শক্তি পুনরুত্থানের পথ খুঁজে পাবে। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে যে ডিজিটাল আসক্তি তৈরি হচ্ছে তা অত্যন্ত ক্ষতিকর। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার অপতৎপরতা নিয়ন্ত্রণ করা না গেলে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব ও বানোয়াট তথ্য প্রচারকারীদের প্রতিহত করতে হবে। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে তেজগাঁও কলেজের বিতার্কিকগণ অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান জড়িত সাক্ষ্যে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। পতিত আওয়ামী লীগের শাসন আমলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় ট্রাইব্যুনাল 1-এ করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ 5ম সাক্ষীর জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে বলে জানান চিফ প্রসিকিউটর। মামলাটিতে আজ সাক্ষ্য দেন জিয়াউল আহসানের তৎকালীন রানার ইমরুল কায়েস। চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষীর দেওয়া 7টি ঘটনার বর্ণনায় উঠে এসেছে অন্তত 30টি হত্যাকাণ্ডের বিবরণ। 7টি ঘটনায় তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। তিনি বর্ণনা দিয়েছেন যে একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে, একসঙ্গে 7 থেকে 8 জনকে হত্যা করা হয়েছে, কখনো একজন একজন করে হত্যা করা হয়েছে, কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন আজকে। যেটি সবচেয়ে আলোচিত যে ঘটনা, তিনি
অত্যন্ত আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ইলিয়াস আলীর অপহরণের ঘটনা এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে বেরিয়ে এসছে। এবং আজকের এই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি যে ইলিয়াস আলী জিয়াউল হাসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে শিক্ষার্থী তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করা হয়। ট্রাইব্যুনাল 2-এ এই মামলায় আজ জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তাছাড়া পতিত আওয়ামী লীগের শাসন আমলে গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের বিরুদ্ধে 24 আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন একই ট্রাইব্যুনাল। তুলা উন্নয়ন বোর্ডের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা রাজধানীর ফার্ম গেটে তুলা ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তুলা উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ রেজাউল আমিনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোহাম্মদ কুতুবুদ্দিন। প্রধান অতিথি বলেন, বরেন্দ্র অঞ্চল সহ দেশের অন্যান্য নতুন ও সম্ভাবনাময় এলাকায় তুলা চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি আমদানি নির্ভরতা কমিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন মহাপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, কৃষক প্রতিনিধি সহ তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পটুয়াখালীর দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রমের স্বজনহারা ও একাকিত্বে ভোগা প্রবীণদের নিয়ে গতকাল ফলে গল্পে নবীন প্রবীণ আড্ডা শীর্ষক এক প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফল উৎসব উপলক্ষে নবীন প্রবীণদের এই আড্ডা প্রাণবন্ত এক মিলন মেলায় পরিণত হয়। পটুয়াখালী পৌরসভা ও পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এই কর্মসূচি শুরুতে বৃদ্ধাশ্রমে অবস্থানরত প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়। অন্যান্যের মধ্যে পৌরসভার প্রশাসক জুয়েল রানা ও বৃদ্ধাশ্রমের পরিচালক অ্যাডভোকেট জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। দেশ ও জনপদের খবর এখানেই শেষ হলো। সবাইকে আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।